এইটা পুরো তো আলোচনা করা যাবে না, আর একটু আমি বিডোভেনটা চালিয়ে রেখেছি। হ্যাঁ, তোমরা একটু একটু আবহ সঙ্গীতের সুর ওইদিকে রান্না বাড়া হচ্ছে, খুবই ভয়ঙ্কর কর্মকাণ্ড চলছে আর কি। এই লেখাটা দুটো, মুখ্যত দুটো সিগনিফিক্যান্ট অংশের জন্য তোমাদের শোনাবো। পিঙ্গলাবৎ কমলবাবুর, এটা ইনক্রেডিবল লেখা। সব লেখা তো পড়া হয় না। ওই রুক্মিণী কুমার, খেলার আরম্ভ, খেলার বিচার, বাগান কেয়ারি, তারপর তোমার মতিলাল পাদ্রি, এইসব জটিল গল্প, ইনএক্সস্টেবল কমলবাবু আর কি। হ্যাঁ, ফলে সবসময় পড়া বাকি থেকে যায়। নবিশ পাঠক হিসেবেই, কমলবাবুর নবিশ পাঠক হিসেবেই খুব স্কলারলি ঘ্যাম সত্ত্বেও তার ওই নতজানু হয়ে থাকতে হয়। এই গল্পটা আমি অনেক পরে পড়েছি বোধহয়, না আগে পড়ে থাকলেও মনে নেই, মনে হচ্ছে যেন এই সেদিন পড়লাম। পুরোটা এলিউসিডেট করা যাবে না, কারণ সময় সাপেক্ষ, আর 20 মিনিটই যথেষ্ট। অতি গভীর মনের কথা কহিতে চোখ নিজেই অক্ষরে পরিণত হয়। আঙুরির দীর্ঘ আয়ত চক্ষুদ্বয় সেইরূপ হইয়াছিল। সে জানিত সে যদি বা খুব তাড়াতাড়ি আসে, তবু দ্বিতীয়বার শিয়ালের ডাকে যখন চাঁদ, তখন সে আসিবে, তখন খসখস শব্দ শোনা যাইবে। দরজায় কাঁচা চামড়ার জুতার মতো মশমশিয়ে উঠবে। সে ধীরে ধীরে তুলসী মঞ্চের কাছে আসিবে। আঙুরির গা ভারী হইয়া যাইবে। হালকা টাট্টু ঘোড়ার মতো তাহার দেহ। এই দেহ নৃত্যের জন্যই সৃষ্টি। চিন্তা করো একটা লাইন, হালকা টাট্টু ঘোড়ার মতো তাহার দেহ, এই দেহ নৃত্যের জন্যই সৃষ্টি। আসলে মানুষের জন্মটাই, মানুষের সৃষ্টিটাই নৃত্যপর একটা। হ্যাঁ, বাকিটার জীবন সে কোরিওগ্রাফির মধ্যে দিয়েই পাস করবে। হাজার লোকের তৃপ্ত নিঃশ্বাসের উষ্ণতার মধ্যেও সে নিঃসংকোচে নাচিয়াছে। নাচ তো পারফরমেটিভ। সে মঞ্চে যখন থাকে সে রাজা, সে সর্বব্যাপী, মানে সর্বে সর্বা। তখন আর যারা আছে তারা পদানত। হ্যাঁ, যখন সে গ্যালিভারের মতো, যে লিলিপুট, সব দর্শক হচ্ছে লিলিপুট। হ্যাঁ, আর ও পদাঘাতে, মানে ও খালি ভয় যে আমার পদদলিত না হয়ে যায় এরা সবাই। হ্যাঁ, স্ট্যাম্প না হয়ে যায়, মানে সে তখন একটা মক্কা মেদিনার মতো। সে মানে সে একটা থান, সে একটা মকসাদ আর কি। হ্যাঁ, এত তার ডান্সের যে গরিমা। হালকা টাট্টু ঘোড়ার মতো তাহার দেহ, এই দেহ নৃত্যের জন্যই সৃষ্টি। হাজার লোকের তৃপ্ত নিঃশ্বাসের উষ্ণতার মধ্যেও সে নিঃসংকোচে নাচিয়াছে। এই তো পারফরমেটিভ, মানে ওই পর্ন স্টারের মতো নিঃসংকোচে নাচিয়াছে, মানে সে নিজেকে আনফোল্ড করেছে। হ্যাঁ, টোটালিটিটাকে আনফোল্ড করেছে, মিয়া মালকোবাসে আর কি। হাজার লোকের তৃপ্ত নিঃশ্বাসের উষ্ণতার মধ্যেও সে নিঃসংকোচে নাচিয়াছে। দর্শকের সমস্ত মায়া মমতা, দর্শকদের সমস্ত মায়া মমতা ভুলাইয়া দিয়াছে। মানে দর্শক তো নানা রকম দুঃখ নিয়ে আছে। সে বলে না, আমরা দুঃখর জন্য, দুঃখ ভোলার জন্য ড্রিঙ্ক করি, মদ খাই, এই সেরকম দর্শকদের সমস্ত মায়া মমতা ভুলাইয়া দিয়েছে। মানে সে যে পার্থিব একটা লোক, তার যে অনেক শিকড় ফিকড় সব উৎপাটন করে দিয়েছে। শুষ্ক শালের পাতা তাহাদের কাহারও গায়ে আচমকা পড়িতেই বিদ্যুৎ খেলিয়া গিয়াছে। ফলেতে আবেগে রোমাঞ্চিত হইয়া স্থির থাকিতে না পারিয়া এই খর জমির ওপর শুইয়া পড়িয়া লুটোপুটি খাইয়াছে। মরদেহের মধ্যে আকাশ ছোঁয়া আনন্দ লাভ করে। মরদেহের মধ্যে স্থবিরতা থাকে, আকাশ ছোঁয়া একটা দারুণ ইয়ে। হ্যাঁ, সে কতটুকুই বা ভাবিতে পারিত। একটু স্কিপ করে গেলাম। দূরত্বের দিক দিয়া তাহার ভাবনা কেরেট পাহাড় পর্যন্ত যায়। কমল কুমার তো বিরাট এক্সিস্টেন্সিয়ালিস্ট, ফলে এই ধরনের স্টেটমেন্ট, সে এগুলো সব গাণিতিক সিদ্ধান্ত। হ্যাঁ, লিটারেচার একটা রিগোরাস সায়েন্স। ফলে সে কতটুকুই বা ভাবিতে পারিত। এটা আমাদের সাজাদ সম্পর্কেও বলা আছে। তাদের মানে যারা ওই প্রিমিটিভ স্টেটে থাকে, মোটামুটি মোর অর লেস, তোমার একটা এথনিক স্পেসে থাকে, যারা আধুনিক অর্থে এনলাইটেনমেন্টের মধ্যে আসেনি, মানে পাশ্চাত্য শিক্ষায় তারা শিক্ষিত নয়, যারা যারা গ্রাম্য বা এথনিক পার্সন, যারা
জনজাতির কোনো না কোনো গোষ্ঠী থেকে, তারা কি তাদের পরিধি মানে চেতনা পরিধির একটা সীমাবদ্ধতা আছে, কারণ তাদের টেক্সট নেই। হ্যাঁ, সেই হিসেবে কমল কুমার তাদের এক্সিস্টেন্সিয়াল নিরক্ষর রিয়ালিটির কথা বলছেন, যেটা আরও প্রাইমর্ডিয়ালি আরও জোরালো তাদের স্থাবর বা পৃথিবীর সঙ্গে পার্থিব সম্পর্ক। সে কতটুকুই বা ভাবিতে পারিত। আমরা যেমন গাণিতিকভাবে অনেক দূর পর্যন্ত ভাবি অ্যাড ইনফিনিটাম, কিন্তু ওরা তো সেই সংখ্যাতত্ত্বের উইজডমটাও পায় না। ফলে সে কতটুকুই বা ভাবিতে পারিত, দূরত্বের দিক দিয়া তাহার ভাবনা কেরেট পাহাড় পর্যন্ত যায়। মানে তাদের তো মানচিত্র নেই, আমাদের গ্লোব আছে, গ্লোব দিয়ে আমরা দেখি কত দূর কত কিছু পসিবিলিটিস আমাদের জীবনে। হ্যাঁ, ওই যে মানস ভ্রমণ, সেই মানস ভ্রমণটা তার অভিজ্ঞতা পরিধির সঙ্গেই কো-রিলেটেড। সে ইকো প্রাইমোডিয়াল, সে কিন্তু যেটা তার কল্পনার বাইরে, সেই যে গ্লোবাল রিয়ালিটি। হ্যাঁ, সে কতটুকুই বা ভাবিতে পারিত, দূরত্বের দিক দিয়া তাহার ভাবনা কেরেট পাহাড় পর্যন্ত যায়। যে পাহাড় সকালে নীল, দুপুরে লাল, আবার সন্ধ্যায় নীল। দূরত্বের দিক দিয়া নেকড়েশোলের হাট পর্যন্ত, যে হাট এখান হইতে প্রায় 5 ক্রোশের পথ। সময়ের দিক দিয়া তাহার ভাবনা কত দূর যায়, পাকা ধান যখন জমিতে পড়ে থাকে আর তাহাদের লইয়া ঝিঝিরা কাঁদে, পলাশ লাল ওই পর্যন্ত। সেই আঙুরির অবাক হওয়ার কথা। আবার স্কিপ করে যাচ্ছি, আসল যে জায়গাটা আমি পড়তে চাই। ওই অপেক্ষা করতে করতে সে বসিয়া ঘাড় ফিরিয়া নিজের ছোট ঘরখানির দিকে তাকাইল। এর আগে একটা শাল পাতা না কিছু শুকনো পাতা চৌকাট ডিঙিয়েছিল বলে ওই খড় শব্দে ভেবেছিল সে এসেছে। ও কারুর জন্য অপেক্ষা করছে আর কি। হ্যাঁ, খুব মারাত্মক ইন্টারেস্টিং এই প্যাসেজগুলো। সে বসিয়া ঘাড় ফিরাইয়া নিজের ছোট ঘরখানির দিকে তাকাইল। চুড়ির শিকলির বাহারের মধ্যে কুলুঙ্গিতে একটি কালির ছবি। এপাশের তক্তাপোষের ছত্রির কিছুটা, তক্তাপোষের নিচে ডুগি তবলা। নিজেই বলিয়া উঠিল, আমি কি ঘরের বউ যে চিঠি আসবে? তার আগে একটা বুলবুলি ডাক ছিল, এই ডাকের মধ্যে যেন স্বর ছিল যে চিঠি আসবে, চিঠি আসবে, চিঠি আসবে। সেই তার উত্তরটা ও এখন দিচ্ছে স্বগত ভাষণে, যে নিজেই বলিয়া উঠিল, আমি কি ঘরের বউ যে চিঠি আসবে। এই যে মানুষ, এটা কমল কুমারে অনেকবার অনেক প্রেক্ষিতে এসছে, কলকাতার গঙ্গাতেও আসছে। ও পাঁচি কে যায় দেখ রে, সে বয়সী বেশ্যা, সে কোঠেওয়ালি, সে দেখতে চাইছে যে ওই বোধহয় নিমতলার ওখানে কাছাকাছি সোনাগাছির কোনো মহিলা আর কি। এবার ওর কাজের মেয়েটি ছুটে গিয়ে বারান্দায় দেখে এলো, দেখে বলল যে সতী যায়। তখন ওই মহিলা বলছে যে আমাকে 8 জন্মে সতী করো। হ্যাঁ, বেশ্যার জীবন তার আর ভালো লাগে না। এই যে বেশ্যা এবং গৃহবধূ, এই যে দান্দিক এথনিক সেলফ পেহচান রমণীর, সেটা বারবার কমল কুমারে নানাভাবে এসছে। ওই এখানে আঙুরি বলছে ও যেহেতু নাচনেওয়ালি এবং মুজরো টুজরো ইত্যাদি করে, ঠিক সে মেন স্ট্রিম স্ত্রীলোকের জীবন তার পক্ষে, আমাদের ফিল্ম অ্যাক্ট্রেসরাও সেই অর্থে পায় না। এখন দেখছি খুব ডোমেস্টিসাইজ রয়েছে। যেমন আমার মামা এদের আমলে ছিল, সবাই যারা বিদেশে যেত বিদেশি মেয়েকে বিয়ে করতো। তারপর একটা জিনিস ডেভেলপ করলো এনআরআই, মানে ওরা আবার ভারতীয় মেয়েদের খুঁজে খুঁজে বিয়ে করে। মানে ওরা আর ওখানে সার্ভাইভ করতে পারে না, মানে ওয়েভলেংথ মেলে না, না কি জানি না, ভাইব্রেশন নিতে পারে না। ফরেনার মেয়েকে বিয়ে করবি, ফরেনে গেছিস তা না, আবার ইন্ডিয়ায় ফিরে এসে এখানে বিয়ে করে আবার একটা ধ্যাস্টামো করা, এটা একটা কালচার হয়েছে। এই রকম ওটা ছিল আর কি, মানে খুব বাজে একটা কালচার। মানে কি বলে, অন্নদা শঙ্কর রায়, তারপর নীরোদ মজুমদার, লোকনাথ ভট্টাচার্য, সব তো বিদেশি স্ত্রী, অলোক রঞ্জন দাশগুপ্ত, তো তারপর আপনার দীপক মজুমদার। এটা একটা বিরাট স্পেস যেখানে মিক্সিংটা হবে, একটা নিশ্চিয়ান মিক্সিং হবে, তবে না তোমার ব্লাডটা ডেভেলপ করবে। হ্যাঁ, একটা ঘরকুনো মেয়েগুলোকে বিয়ে করে ওখানে নিয়ে যায়, এই একটা জিনিস সারা পৃথিবী জুড়ে একটা মানে জিও পলিটিক্সটা এত বাজে একটা ভার্সন দিয়ে যে যার নিজে মানে প্রায় তোমার ইনসেস্চুয়াস স্পেসে ঢুকে গেছে, যে ও নিজে ঘরের মধ্যে বিয়ে করা আর কি। হ্যাঁ, নিজেই বলিয়া উঠিল, আমি কি ঘরের বউ যে চিঠি আসবে। কিন্তু এইটুকু কথায় মনকে মানা গেল না। আঙুরি উঠিয়া দাঁড়াইয়া কাপড়টি কোমরে জড়াইয়া দরজার পাশে
যেখানে দেওয়ালে একটি আয়না গাঁথা ছিল সেখানে দাঁড়াইল। আয়না গাঁথা ছিল, হ্যাঁ, এইটার জন্যই আমি অ্যাকচুয়ালি পড়তে চাইছিলাম। সে একটা কোথাও আমি একটু আলোকপাত করেছি, এটা আমি কোথাও একটা প্রবন্ধের মুখবন্ধ হিসেবে ব্যবহারও করেছি, এই আয়না তত্ত্ব। ওইটা ময়ূককে বলেওছি। আয়নাটি অদ্ভুত অল্প, মানে রিমার্কেবলি এটা একটা মানে আয়নাটি অদ্ভুত অল্প, মানে এটা যে তুমি দেখেছো কিনা জানি না, ওটা খুবই একটা সাধারণ ছবি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা। ব্রুসলির ওই কি বলে এন্টার দ্য ড্রাগনে ওর বোনকে রেপ করেছিল কতগুলো লোক মিলে, রেপ করতে গেছিল, চেস করেছিল, তারপর সে একটা ঘরে ঢুকে পড়ে। তার আগে দু একটা একটা বাড়ির কাছে গেল, সেই মহিলা দাঁড়িয়ে ছিল, সে দরজা বন্ধ করে দিল, সেই চাপটা নেবে না আর কি, যে ওই গুন্ডারা তাড়া করেছে, ও ঘরে আশ্রয় দিল না, ওই দরজাটাও বন্ধ হয়ে গেল। যখন তোমার একটা গোডাউন টাইপের ঘরে ও ঢুকে গেল, ঢুকে গিয়ে দেখলো যে ওরাও ঢুকে গেছে, এবার ওর মধ্যেই ওকে ধর্ষণ করবে, তখন একটা ভাঙা কাঁচের টুকরো পেয়েছিল, জানলা ভাঙা, সেই টুকরোটা দিয়ে সুইসাইড করলো, হ্যাঁ, মানে পেটে ঢুকিয়ে। ওরা তো হারাকিরির মাস্টার। এই আয়নাটিও আসলে হারাকিরিরই একটা যন্ত্র আর কি। মানে তুমি যদি নার্সিসাস বলো, নার্সিসাসও তো সুইসাইড করে মারা গেছিল, নিজের রূপে এত সে বিচলিত হয়ে গেছিল, এত অভিভূত হয়ে গেছিল যে ও বোধহয় আত্মহত্যা করেছিল। এই আয়নাটি অদ্ভুত অল্প, মানে এই আয়নাটি মারাত্মক, এটা একটা পোটেনশিয়াল কিলিং থিং আর কি, একটা অস্ত্র, হ্যাঁ, শুধু এটা রূপ দেখার জন্য না, রূপকে ধ্বংস করার জন্য এর ক্ষমতা আছে। এবার এই আয়নাটি কি, মানে আয়না তো একটা স্কোয়ার হবে বা গোল হবে বা ওভাল শেপের হবে আয়না, হ্যাঁ, এবার ডিম্বাকার হবে, কিন্তু এই আয়নাটি একটি মানে এটা ফ্র্যাগমেন্ট, এটা টুকরো, মানে যে ফ্র্যাগমেন্ট মানে আমাদের নিৎসে লিখেছেন, এবং যে ফ্র্যাগমেন্ট লিখতে আমরা হিস্টোরিক্যালি ডেস্টিন, হ্যাঁ, মানে কবিতা লিখলেও তোমায় ফ্র্যাগমেন্টারি কবিতা লিখতে হবে, মানে যার জন্য বারবার হাইকুরও কথা বলেছেন আমাদের রলা বার্থ। আয়নাটি অদ্ভুত অল্প, তবু এখনো ইহা বেদান্তের উপমা। এই বেদান্তের উপমাটা আমার ঠিক জানা নেই, বেদান্ত আমি অত ভালো করে পড়িনি, নিশ্চয়ই কোনো একটা অনুষঙ্গ আছে, এটা তোমরা কেউ হয়তো জানো, সেটা এলুসিডেট করলে আমার ওখানে তুমি কমেন্টসে লিখতেও পারো, এটা আমার জানা নেই। এখানে আঙুরি লাহাবাবুদের বাড়ির উঠানে পড়িয়া থাকিতে দেখিয়াছিল। তখন সন্ধ্যা হয়, খানিক নীল আকাশের চিহ্ন, তখন সন্ধ্যা হয় খানিক নীল আকাশের চিহ্ন লইয়া পড়িয়াছিল। এটা এত রিমার্কেবল। আয়নাটি অদ্ভুত অল্প, এটা একটা স্প্লিন্টার, এটা টুকরো, হ্যাঁ, যেটা বোম ফাটলে যেটা ছিটকে তোমার বুকের মধ্যে ঢুকে যায়, সেরকম একটি কাঁচের টুকরো, প্রায় অলমোস্ট এত ছোট সেটা, হ্যাঁ, এত তীক্ষ্ণ, কিন্তু তার ধারণ ক্ষমতা অপরিমেয়। এই টুকরো বনাম অ্যাফোরিজম এই নিয়ে দেরিতে আলোচনা করেছে। টুকরো এমন একটা জিনিস, সেটা অসম্পূর্ণর থেকেও অসম্পূর্ণ, এটা ভায়োলেন্স ইটসেলফ, হ্যাঁ। আয়নাটি অদ্ভুত অল্প, তবু এখনো ইহা বেদান্তের উপমা। এখানে আঙুরির লাহাবাবুদের বাড়ির উঠানে পড়িয়া থাকিতে দেখিয়াছিল, ওর চোখে পড়েছিল, ও দেখতে পেয়েছিল। তখন সন্ধ্যা হয়। সন্ধ্যা কখন হয়? যখন বাঘের ভয় হয়, হ্যাঁ। সন্ধ্যা হওয়াটা একটা গা ছমছমে একটা লোমশ ঘটনা, হ্যাঁ। তখন সন্ধ্যা হয়। এই যে ও নিজের সঙ্গে এনকাউন্টার করার একটা থিং পাচ্ছে, যেটা দিয়ে ও পাস করে যাবে, যেটা একটা মানে অন্তরিক্ষ, আয়না একটা অন্তরিক্ষ আর কি। কমল কুমার নিজে স্টেটমেন্টও আছে। তখন সন্ধ্যা হয় খানিক নীল আকাশের চিহ্ন নিয়ে লইয়া পড়িয়াছিল। এই যে একটা আয়না পড়ে রয়েছে, তুমি দেখলে আয়নার একটা টুকরো পড়ে রয়েছে, তুমি ওটা দেখলে একটা আয়না, একটু আকাশের নীল তো পড়েই রয়েছে, কিন্তু তুমি সেটা দেখে লিখতে পারবে না, তোমার অবজারভেশন সেটা অতদূর ডেভেলপ করেনি। এটা কমলবাবু লিখতে পারছেন কি করে? সেটা শুধু উনি দেখেছেন বলে না, এটা একটা ছবি আছে, একাধিক ছবি রনে ম্যাগ্রি এঁকেছে, যে আকাশ টুকরো টুকরো হয়ে মেঝেতে গড়া মানে পড়ে যাচ্ছে, স্প্লিন্টার হয়ে। সেগুলো যেন ক্যানভাসের টুকরো হতে পারে, আয়নার টুকরো হতে পারে, কিন্তু আয়না তো প্রতিফলন বা বাস্তবতাকে নিজের বুকে ধারণ করতে পারে। সুতরাং ওই যে সুররিয়াল, মানে যখন বলছে যে তখন সন্ধ্যা হয় খানিক নীল আকাশের চিহ্ন লইয়া পড়িয়াছিল ওই আয়নার টুকরাটি, তখন আসলে ওই রনে ম্যাগ্রিতের সুররিয়ালিজমের পুরো অভিজ্ঞতাটা, হ্যাঁ, সেই তোমার ইমাজ রিপার্টোয়া যে স্টক থাকে মানুষের, হ্যাঁ, যে এনসাইক্লোপিডিক মেমোরি থাকে, সেইটা এখানে মানে ইয়ে হয়ে গেল আর কি, মানে তোমার মন্তাজকরণ হয়ে গেল। আঙুরি পাথুরে হরিদাসের কানে কানে নিজের ইচ্ছা প্রকাশ করে, কারণ হচ্ছে সে নিজে গিয়ে ছুটে কুড়োবে না, হ্যাঁ, তার ভীষণ লজ্জা ইত্যাদি আছে। আঙুরি পাথুরে হরিদাসের কানে কানে নিজের ইচ্ছা প্রকাশ করে। এই নিভৃত ইচ্ছা, মানে এটা কিরকম বলে, একটা আঙুরির এই নিভৃত বলাটা, কানে কানে বলাটা, যেন তোমারা
बच्चों का मैं মা बनने चला हूँ এরকম একটা খুব একটা গভীর গূঢ় আর খুব পার্সোনাল, যেটা শুধু হাজব্যান্ডকে বলা যায়, কিন্তু পাথুরে হরিদাস ওর হাজব্যান্ড নয় সেই অর্থে। কিন্তু এই যে একটা রমণী যখন কোন একটা সূক্ষ্ম পার্সোনাল কিছু বলে যে আমার কিন্তু পিরিয়ড শুরু হয়ে গেছে, তুমি একটা কিছু ব্যবস্থা করো, এই যে খুব নিভৃত কথা, যেটা পুরুষের সঙ্গে, যেটা বোন বা জায়ের সঙ্গে শেয়ার করা যায়, আবার কখনো কখনো দেখা যায় হাজব্যান্ডের সঙ্গে খুব বেশি অন্তরঙ্গভাবে শেয়ার করা যায়। এটা সন্দীপনের একটা চমৎকার গল্পে আছে, বোধহয় ওটা কি মাঝখানের দরজা, কি হ্যাঁ মাঝখানের দরজা বোধহয়, সেখানে ওই স্ত্রীকে এত ভয়ঙ্করভাবে সে সেক্স করেছিল ইত্যাদি। তখন ওই দার্জিলিংয়ে গেছে, ওখানে প্যানে একটা জিনিস অবজেক্ট রেখে এসে ওই স্ত্রী বললো এই যা গিয়ে দেখে আয় ওখানে কি, তুই আমার কি ব্যবস্থা করি, এটা ব্লাডের ক্লট বা কিছু একটা একটা মাংসখণ্ড বা ওই জাতীয়, মানে ওই ইউটেরাসের কোনো একটা ভাঙচুর হয়ে ওখানে বেরিয়েছিল। সেটা ওর স্ত্রী হাজব্যান্ডকে খুব রূঢ়ভাবে ডেকে দেখালো। সেটা একই সঙ্গে গর্ব এবং একই সঙ্গে মানে ধিক্কার, কিন্তু ওটা একটা ক্রিয়েটিভ একটা মানে স্কাল্পচারাল অবজেক্টের মতো। সেটা ওই ছেলেটি গিয়ে দেখলো, নায়কের নাম মনে করতে পারছি না, ফলে ওই যে নিভৃত ডাক, এই ডাকটা ও অন্য কাউকে ডেকে দেখাবে না, ওকেই দেখাবে আর কি। হ্যাঁ, আঙুরি পাথুরে হরিদাসের কানে কানে নিজের ইচ্ছা প্রকাশ করে। হরিদাস এই ভাঙা টুকরাটি বেলারির জঙ্গলের মধ্যে আঙুরিকে দেয়। জঙ্গল মানে আরেকটা জায়গা, জঙ্গলে কি দেয় লোকে, জঙ্গলে রেভলিউশনারিরা গুপ্তভাবে লুকিয়ে থাকে, বা তোমার ওই চন্দনদস্যু লুকিয়ে থাকে, ওই যে গুপ্ত জায়গা। আসলে ওখান দিয়ে ওরা পাস করছিল, কারণ হচ্ছে কোথায় অনেক জায়গায় মুজরো করে ওরা ফেরে টেরে ওইখানে, মানে জঙ্গলে যখন হস্তান্তর হয়, এটা একটা তোমার কি বলে পাচার যাকে বলে। হ্যাঁ, কমলবাবু অন্যত্র পাচার বলেছেন। পাচার মানে এটা একটা ক্ল্যান্ডেস্টাইন ঘটনা আর কি। ক্ল্যান্ডেস্টাইন ভীষণ ফিলোসফিক্যালি ইন্টারেস্টিং এই ঘটনাগুলো। প্রত্যেকটা ইনফরমেশনস বা রিয়ালিটি ও জঙ্গলে দেয়, এটা প্রকাশ্যে দেয় না। সমস্ত এগুলো নিষিদ্ধ বিনিময়ের প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘটনাটা ঘটছে। জঙ্গলের অসংখ্য লতাপাতা তাহার মধ্যে ঘুরিয়া গিয়াছিল। এই হস্তান্তরের সময় কাঁচের আয়নাটা একটু এদিক ওদিক হতে ওপরে যে তোমার ওই পারাগোলা বলে, হ্যাঁ, ওই যে জাল বিস্তীর্ণ একটা ইয়ে রয়েছে, এক একটা তোমার অ্যামাজনে আছে না, নিচের রোদ্দুর পর্যন্ত যায় না। হ্যাঁ, এত নিশ্ছিদ্রতার ইয়ে, যেখানে স্লথ এরা থাকে আর কি, হ্যাঁ, প্রাইমেটরা থাকে। আয়নার মধ্যে এই দুর্ঘটনা এলোমেলো হাওয়া তাহাকে অবাক করিল। আয়নার মধ্যে এই দুর্ঘটনা, এই যে ডিজাস্ট্রাস ব্যাপার, এই দুর্ঘটনা কথাটা এত সিগনিফিক্যান্ট, তুমি ওভারলুক করে গেলেই আসল গল্পগুলো মিস করে যাবে। আয়নার মধ্যে এই দুর্ঘটনা এলোমেলো হাওয়া তাহাকে অবাক করিল। আঙুরি ইহা বুঝিয়া লইবার জন্য আবার ঘুরাইল। মানে এটা রিপিট না করলেও বুঝতে পারবেন এটা কী ঘটলো, অ্যাকচুয়ালি কী ঘটেছিল। মানে একটা হ্যালুসিনেটারি হোয়ার্লউইন্ড হয়ে গেল আর কি মাথার মধ্যে, ওই আমাদের বকুনচিনির স্কাল্পচারের মতো, মানে একটা ঘূর্ণন হয়ে গেল। হ্যাঁ, একটা স্থির জিনিসটা একটা জটিল অন্তরিক্ষ ক্রিয়েট করলো, যেটা গতিশীল। হ্যাঁ, আয়নার মধ্যে এই দুর্ঘটনা মানে জঙ্গলের অসংখ্য লতাপাতা তাহার মধ্যে ঘুরিয়া গিয়াছিল এই হস্তান্তরের সময়। আয়নার মধ্যে এই দুর্ঘটনা এলোমেলো হাওয়া তাহাকে অবাক করিল। আঙুরি ইহা বুঝিয়া লইবার জন্য আবার ঘুরাইল। আঙুরি এই জঙ্গলে দাঁড়াইয়া আপনার মুখ দেখিয়াছিল। সারা রাত্রিব্যাপী নাচের পর কি অদ্ভুত ক্লান্তি। তার নাচ দেখিয়া গান শুনিয়া হাজার হাজার পাশবিক চিৎকার এখনো কানে বাজিতেছে। হাওয়ায় গাছ পাতা যখন সরসর করে তখনও আঙুরি সেই চিৎকার শুনিতে পায়। কি ভয়ঙ্কর চিৎকার। এর পরের প্যাসেজটা পড়ব না, অনেক সময় চলে গেল আর কি। আঙুরি তো নাচনেওয়ালি বা যে অভিনয়ের নানা রকম মুখের ফেশিয়াল এক্সপ্রেশন তাকে দিতেই হয়, তার সঙ্গে আয়নার একটা সম্পর্ক তাকে নির্ণয় করতেই হয় আর কি। খুব ইন্টিমেটলি আয়নার সঙ্গে তার একটা যোগাযোগ সে স্থাপন করতে বাধ্য হয়, কারণ তার কাছে ইমেজ, হ্যাঁ, এই ইমেজের সঙ্গে আসক্তির কোনো সম্পর্ক নেই। এটা একটা টেকনিক্যাল ডায়ালেকটিক্যাল অপারেশনাল সিস্টেম আর কি। হ্যাঁ, এটা ডিসকার্সিভ, এটা ডায়ালজিক্যাল একটা ঘটনা, যে তুমি আয়নার মধ্যে নানা রকম এক্সপ্রেশন করে তুমি তোমার নাট্য রসটাকে ঘনীভূত করবে আর কি। হ্যাঁ, ওই অংশটা তবু আরেকবার পড়ছি। আয়নাটি অদ্ভুত অল্প, তবু এখনো ইহা বেদান্তের উপমা। এখানি আঙুরি
লাহা বাবুদের বাড়ির উঠানে পড়িয়া থাকিতে দেখিয়াছিল। তখন সন্ধ্যা হয় হয়, খানিক নীল আকাশের চিহ্ন লইয়া পড়িয়াছিল। আঙুরি পাথুরে হরিদাসের কানে কানে নিজের ইচ্ছা প্রকাশ করে। হরিদাস এই ভাঙা টুকরাটি বেলারির জঙ্গলের মধ্যে আঙুরিকে দেয়। জঙ্গলের অসংখ্য গাছ লতা তাহার মধ্যে ঘুরিয়া গিয়াছিল। আয়নার মধ্যে এই দুর্ঘটনা, এলোমেলো হাওয়া তাহাকে অবাক করিল। আঙুরি ইহা বুঝিয়া লইবার জন্য আবার ঘুরাইল। আঙুরি এই জঙ্গলে দাঁড়াইয়া আপনার মুখ দেখিয়াছিল। সারা রাত্রিব্যাপী নাচের পর কি অদ্ভুত ক্লান্তি! তার নাচ দেখিয়া, গান শুনিয়া হাজার হাজার পাশবিক চিৎকার এখনো কানে বাজিতেছে। হাওয়ায় গাছপাতা যখন সরসর করে, তখনও আঙুরি সেই চিৎকার শুনিতে পায়। কি ভয়ঙ্কর চিৎকার! মানে আসলে এটা হেমিংওয়ে খুব ভয়ঙ্কর একজন লেখক, তো নিষ্ঠুর এবং পৈশাচিক। ও উইন্ডহ্যাম লুইস সম্পর্কে একটা লেখা আছে তোমার ইয়েতে, মুভেবল ফিস্টে। সেখানে উইন্ডহ্যাম লুইসকে যতভাবে হিউমিলিয়েট করা যায়, একটা রিডিকিউল করা যায়, তো বাড়ি ফিরে স্ত্রীকে বলছে যে আজকে আমি পৃথিবীর আগলিয়েস্ট লোকটার সঙ্গে আলাপ হলো আর কি। আগলিয়েস্ট মানে ফেসটা যার কুচ্ছিত। হ্যাঁ, আর কেন সে উইন্ডহ্যাম লুইসের সঙ্গে ওপর তার এত রাগ কোনো ব্যাখ্যা নেই, কিন্তু সেখানে ভয়ঙ্কর একটা অ্যালিগেশন এনেছে শেষ। মানে কত রকমের যে লুইস সম্পর্কে খারাপ কথা বলেছে তার ইয়ত্তা নেই। তার মধ্যে একটা আছে, গার্ট্রুড স্টেন হারসেলফও লুইস সম্পর্কে খুব নেগেটিভ কথা বলতেন, এক্সেপ্ট তোমার এজরা পাউন্ড সম্পর্কে খুব ভালো কথা আছে। ভালো কথার মধ্যেও এক ধরনের তাচ্ছিল্য হেমিংওয়ে করেছে, কারণ এজরা পাউন্ড বন্ধুদের ভালোবাসতেন, সব বন্ধুকেই ভালোবাসতেন। লুইস সম্পর্কেও খুব উচ্চ ধারণা ছিল এজরা পাউন্ডের। এবং হেমিংওয়ে একটা কথা বলেছে যে উইন্ডহ্যাম লুইস হচ্ছে একজন আনসাকসেসফুল রেপিস্টের মতো ওর চেহারা বা ওর বাস্তবতাটা। হ্যাঁ, যে ধর্ষণ করতে কামিয়াব হয় না বা ইচ্ছুক ধর্ষণে, কিন্তু সে ওটা ওই রিস্কটা সে নেয় না, সেরকম একটা লোক। এরকম মুখ দেখে একজন ফিজিওগনমি দেখে এক ধরনের পেনিট্রেশন বা এক ধরনের অ্যাজামশান করতেই পারে একজন। হেমিংওয়ের সে অধিকার নেই তা নয়, কিন্তু একটা লোককে মানে অতৃপ্ত আঞ্জাম দিতে পারেনি এরকম একজন রেপিস্ট হিসেবে তাকে চিহ্নিত করছে। মানে হেমিংওয়ের এইসব ভয়ঙ্কর মানে নটোরিয়াস আলোচনা নিয়ে কিন্তু খুব একটা আমি চোখে পড়েনি, হয়তো সেই সময় হয়েছিল কাজ। তা এই যে আঙুরি সারা রাত্রব্যাপী নাচের পর কি অদ্ভুত ক্লান্তি ওই আয়নার টুকরাটার মধ্যে দেখলো, তার নাচ দেখিয়া, গান শুনিয়া হাজার হাজার পাশবিক চিৎকার এখনো কানে বাজিতেছে। হাওয়ায় গাছপাতা যখন সরসর করে, তখনও আঙুরি সেই চিৎকার শুনিতে পায়। কি ভয়ঙ্কর চিৎকার! আসলে একটা মেয়ের যেমন বৈধব্য যোগ থাকে, সেরকম মানে এথনিক্যালি স্পিকিং, এখন তো ওসব বিয়ন্ড চলে গেছি আমরা হিস্টোরিক্যালি মানে সেকুলার স্পেসে, সেরকম একটা মেয়ে প্রায় ধর্ষণের জন্য প্রস্তুত না প্রায় আহ্বানও করে, যেন অবচেতনে কোথাও সে একটা ইনভিটেশন থাকে। ওই যে গাছের পাতা, শুকনো পাতা খরখর করছে, ওই আতঙ্কর মধ্যে এক ধরনের ডিজায়ার স্ট্রাকচার গড়ে উঠতে থাকে, যে এক ধরনের ইনভিটেশন। যেহেতু ধর্ষণের মধ্যেও একটা ব্যাপার আছে, বীজ বপনের ব্যাপার থাকে, তো ওটা প্রিমিটিভ একটা ফোর্স থেকে লোকে ধর্ষণ করে। ধর্ষণকারী সবসময় যে শুধু মানে তার সারফেস রিয়ালিটির বাইরেও তার একটা ডিপ স্ট্রাকচার থাকে, কোথাও ডিজায়ার থাকে। যে তোমার রুক্মিণী কুমারে আছে, সে ওই লবঙ্গলতাকে বলবে আপনার গভীর অসুখের মধ্যে গিয়ে আমি শয়ন করতে চাই। মানে ও যেহেতু কুষ্ঠ আক্রান্ত, ওই অত পরমা সুন্দরী একটি মেয়ে, তার মধ্যে যেহেতু রুক্মিণী কুমার জানে আমি বিপ্লবী, আমি পথে গুলি খেয়ে মারা যাব, আমি এটা ফেরারি, সুতরাং আমাকে বীজ বপন করে যেতে হবে। বলছে আপনার ওই নিভৃত অসুখের মধ্যে গিয়ে আমি শয়ন করতে চাই। ওটা একটু, যেটা তুষাররা একটা বলেছিল যে আধ ঘন্টার বেবেশ্যার সময়টাকে বাড়িয়ে দিলেই পুজো পাবে অনন্তকাল সতী। হ্যাঁ, ফলে হচ্ছে তোমার ওই যে যৌনতা বা ওই নাশকতামূলক যৌনতা, যেখানে ধর্ষণকারী একটা জায়গায় কিন্তু সেলফ ভিকটিম,
তার যে পোটেনশিয়াল, তার যে পোটেন্সি, সেটা কোনোভাবে রিলিজ করার জন্য সে আসলে একদম ইটারনালি প্রোগ্রামড হয়ে আছে। এবং তুমি দেখবে জীবজগতের অধিকাংশটাই হচ্ছে ধর্ষণের প্রযোজনা আর কি। হ্যাঁ, বিড়াল ইত্যাদি তুমি দেখবে খুব খুব নৃশংস ব্যাপারগুলো, সব জায়গায় যে সম্মত ব্যাপারে হচ্ছে তা নয়। এলাকার সবচেয়ে কনিষ্ঠ বিড়ালিটাকে বৃদ্ধ সব হুলোকে তাড়িয়ে ও নিজে ব্যাপারটা উপগত হয়। ফলে নৃশংসতার মানে জীবজগতে ওই ব্যাপারটা রয়েছে। জীবজগৎ অতটা ওই আমরা মানব যে ভাষ্য দিই সেটা অতটা নয়। তা এই আঙুরের মধ্যে ওই পাতা সরে যাচ্ছে, ওই মধ্যে ওই যে দর্শকরা পাশবিক চিৎকার করছে, কারণ ওই লক্ষণ রেখা আছে, ওই লক্ষণ রেখাটা পার করতে পারলেই ওরা তোমাকে ওই আঙুরিকে ছিঁড়ে খাবে। মানে ওই তোমার রূপালী পর্দায় ওই গ্রেটা গার্বো রয়েছে, পর্দাটা ভেদ করতে পারলেই তার মাংসল, তার কর্পোরিয়াল শরীরটাকে সে ধরে ফেলবে। হ্যাঁ, ফলে ওই যে রূপালী পর্দার একটা বিশাল ব্যাপার আছে, সে তোমাকে সেই ভিজিবল থেকেও ইনভিজিবল আসলে। হ্যাঁ, তার এই যে নিরাপত্তা বেষ্টনীর বাইরে এই চিৎকারগুলো আসছে, তারা সেই হায়নার দল আর কি মানুষ। হ্যাঁ, যখনও কোনো নিভৃত জায়গায় নিজের ঘরে বসে আছে, তখনও একটা গাছের শুকনো পাতা সরে গেলে মনে হয় সেই ধর্ষণকারী, সেই কিলার, সেই লোকটা বা একজন বা পুরো তোমার কৌম সত্তা আর কি, হ্যাঁ, কালেকটিভ আনকনসিয়াস ইটসেলফ একটা রূপ ধারণ করে তাকে ধরবার জন্য এসছে আর কি। হ্যাঁ, সেই ড্রেড, হাইডেগেরিয়ান কনসেপ্ট অফ ড্রেড ব্যাপারটা আর কি। হ্যাঁ, এক্সিস্টেন্সের মূল শর্ত হচ্ছে তুমি ড্রেড দ্বারা আক্রান্ত, যেটা দেখতে পাচ্ছ আর যেটা দেখতে পাচ্ছ না, তার আতঙ্ক। সেই আতঙ্কটা ওর মধ্যে ছিল সারা রাত্রিব্যাপী। নাচের পর কি অদ্ভুত ক্লান্তি, যখন ওই টুকরো আয়নাটায় নিজের মুখ দেখলো, তার নাচ দেখিয়া, গান শুনিয়া হাজার হাজার পাশবিক চিৎকার। ও যত ভালো পারফর্ম করছে তত চিৎকার, ততই কিন্তু সেক্সুয়ালি প্রভোকেটিভ হয়ে উঠছে আর কি, তার শরীরটা কামদীপ্ত হচ্ছে। ওই আমাদের ক্যাবারেতে যেটা হয় আর কি, যে স্ট্রিপটিজ মানে একটার পর একটা পোশাক মোচন। হ্যাঁ, এর পরের জায়গাটার জন্য আরও খুব মারাত্মক। এটা কী করে লিখলেন কমল কুমার, নিজের স্টাডি না কোনো জটিল মানে জিনিওলজির ভেতর থেকে এই সূত্রগুলো পেয়েছিলেন। রঘোর কাঁধে বাঁক ছিল, বাঁক খুব হালকা, তাহাকে হিমস হিমস আওয়াজ করিতে হইতেছিল না, যেমন ভারী বাঁক থাকিলে বাহকরা করিয়া থাকে। ফলে সে নানা কথা কহিবার সুযোগ পাইয়াছিল। রঘ লোকটি ডুগি বাজায়, ওরা ফিরছে বোধহয় আর কি কোথাও, ওই কাঁধে ওই মানে মুজরো করে তো যন্ত্রপাতি, অনেক কিছু ডুগি তবলা ইত্যাদি সব থাকে, ওই রঘ ওইটা বহনও করে এবং ডুগি তবলাও বাজায় সে আর কি। হ্যাঁ, রঘোর কাঁধে বাঁক ছিল, রঘোর কাঁধে বাঁক ছিল, বাঁক খুব হালকা, তাহাকে হিমস হিমস আওয়াজ করিতে হইতেছিল না, যেমন ভারী বাঁক থাকিলে বাহকরা করিয়া থাকে। ফলে সে নানা কথা কহিবার সুযোগ পাইয়াছিল। রঘ লোকটি ডুগি বাজায়, ওই চলতে চলতে কথা বলছে আর কি। এই আসরের মধ্যে তাহার এক অদ্ভুত অভিজ্ঞতা, এই গানের পারফরমেটিভ ওই স্পেসটায় প্রতিবারই হইয়া থাকে। এই আসরের মধ্যে তাহার এক অভিজ্ঞতা, এক অদ্ভুত অভিজ্ঞতা প্রতিবারই হইয়া থাকে। আসরে সাধারণ দর্শকের অভিজ্ঞতা, দর্শকদের সম্পর্কে ইহাদের অভিজ্ঞতা। দর্শকরা আনন্দে ট্যাঁক খুলিয়া গায়িকাকে টিপ করিয়া যখন আধলা পয়সা ছোড়ে, কোনো কোনো দর্শকের পাগলামি কল্পনাকেও ছাড়াইয়া যায়। এই যে কমল কুমার নিজে তো একটা নট ছিলেন এবং নাটক পরিচালনা করতেন। ওর কাছে এই ডাবল এক্সপেরিয়েন্সটা খুব ইন্টারেস্টিং, যেহেতু উনি তো সিনেমা করেননি। ফলে জলজ্যান্ত দর্শক, যেটা আমাদের তোমরা জানো কিনা জানি না, সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই লেখাটা যদি কারোর না পড়া থাকে পড়ে নিও। ওই খুব দীর্ঘ একটা রচনা, দৈত্য কাহিনী বলে, ওই কমল কুমারের সঙ্গে নাটক রিহার্সাল করা এবং পারফর্ম করার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা বর্ণনা আছে। সেটা কমল কুমার তো ওই আমাদের ডিকে মানে দিলীপ কুমার গুপ্ত, আমাদের এই বড় মানে প্রকাশনা সংস্থার ডিকে পুরো ফাইন্যান্সটা করেছিলেন, মানে খরচটা দিতেন, এবং যেখানে অভিনয়ে বা তোমার মহড়া হতো সেখানে গোল্ড ফ্লেকের টিন ইত্যাদি, মানে খুব এলাহি ব্যবস্থা, এন্টারটেনমেন্টের ছিল। তরুণ ছাত্র গোষ্ঠী প্রায়, যে তখন সুনীল গাঙ্গুলিদের গ্রুপটা, তারা ছোট ছেলে, 22-23 বছর বয়স, তারা ওই অভিনয়ে মহড়া দিত এবং এক সময় পারফর্মও করেছিল, নাটক অভিনয় হয়েছিল। ওই
কমল কুমার যেহেতু ফিল্মের লোক নন, ফিল্ম সম্পর্কে ইন্টারেস্টেড এবং ফিল্ম বিশারদ এবং ফিল্ম দেখিয়ে কিন্তু নিজে ফিল্ম করেননি বলে দর্শক সম্পর্কে অন্য একটা জ্যান্ত অভিজ্ঞতা তার ছিল। ফলে ওই প্রত্যেকবার যা অভিজ্ঞতাগুলো হয়েছে এখানে তার কিছু কিছু সাজেস্টিভ লাইনে প্রকট হচ্ছে আর কি। এই আসরের মধ্যে তাহার এক অদ্ভুত অভিজ্ঞতা প্রতিবারই হইয়া থাকে। প্রতিবার মানে তোমার যদি সিনেমা বহুবার শো হয় তুমি কিন্তু দর্শকদের রিয়াকশন সবসময় জানতে পারছো না, কিন্তু তুমি 10টা রজনী যদি করো তোমার নাটকের, প্রতিবার দর্শকের অভিজ্ঞতা তোমার সঙ্গে থাকবে আর কি। হ্যাঁ, এই আসরের মধ্যে তাহার এই ডুগি তবলা যে বাজায় সেই রঘুনাথ বোধহয়, এই আসরের মধ্যে তাহার এক অদ্ভুত অভিজ্ঞতা প্রতিবারই হইয়া থাকে। আসরে সাধারণ দর্শকের অভিজ্ঞতা, মানে সাধারণ দর্শকরা দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে যে অভিজ্ঞতা, দর্শকদের সম্পর্কে ইহাদের অভিজ্ঞতা, যারা মঞ্চে রয়েছে বা গ্রিন রুমে রয়েছে তাদের আলাদা অবজারভেশন, তাদের আলাদা দুজনেই কিন্তু পরস্পরের দর্শক। এবার যদি তুমি উল্টো করে ভাবো যে অভিনয় করছে বা যে ডুগি তবলা বাজাচ্ছে বা যে নাচছে সেই যখন দর্শকদের দেখছে, তার কাছে কিন্তু দর্শকরা পুরো টোটাল অডিয়েন্সটাই হচ্ছে একটা মঞ্চ, সেখানেই তারা অভিনয় করছে। যদি নীরবও থাকে, উল্লসিতও থাকে, অন্ধকারাচ্ছন্নও থাকে, কিছু দু একটা চোখ জ্বলছে বা কিছু, হ্যাঁ, বা কিছু একটু নড়াচড়া হচ্ছে, পুরো দর্শকটাই ওখানে স্টেজ আর ওরা হচ্ছে দর্শক যারা পারফর্ম করছে। এটা তুমি সবসময় বিনিময়ের স্ট্রাকচারে দেখতে হবে। যেহেতু নাটক জলজ্যান্ত নাটক বা থিয়েটার বা যাত্রা বা যে কোনো ওই ধরনের অনুষ্ঠান, ইভেন সার্কাসও, সেখানে কিন্তু এই পারস্পরিকতাটা খুব জ্যান্ত থাকে এবং খুব বিনিময়টা খুব, মানে ওই রিসিপ্রকেশনটা খুব সাংঘাতিকভাবে থাকে। হ্যাঁ, যেমন ইভেন তোমার মিউজিকেও, যেমন ধরো তুমি বেটোফেন বাজাচ্ছ, মানে কন্ডাক্ট করছো, সেই কন্ডাক্টরদের আমি অনেক ইন্টারভিউ দেখেছি, শুনেছি, তারা এই ব্যাপারটা বলে দর্শকদের রিয়াকশান বা কোথাও ধর, এমনকি তোমার এই রবিশঙ্কর এরাও বলেছে যে পাশ্চাত্য আর প্রাচ্যের শ্রোতাদের কি পার্থক্য আর কি। হ্যাঁ, খুব ডেলিকেট এগুলো, মানে কেউ নীরব থাকে, কেউ খুব মৌজটা বুঝতে পারে, কেউ কোলাহল করে। নতুন দর্শক, তুমি ওই ছবিটাও দেখো, যে জানো যে ওই জমিদারদের নিয়ে তোমার সত্যজিৎ রায়ের ছবিতে জলসাগর, সেখানে দুজন রয়েছে, একজন উঠতি বড় লোক, সে ওই মুজরোটাকে পুরো এনজয় করার মতো তার ধৈর্য নেই বা তার সেই পরিণতি নেই, সে আগেই ছুট দিতে যাচ্ছে ইত্যাদি। এবার ওই ছবি বিশ্বাস বসে আছে, সে একটা তার একটা সেটা ঐতিহ্য আছে, ফলে সে জানে কতটা বিলাস তাকে মানায় এবং কতটা উদাসীনতা। এই জিনিসগুলো, ডিফারেন্সগুলো এই লোকটা দেখতো আর কি। এই লোকটা অদ্ভুত এক ধরনের ফেনোমেনোলজিস্ট বলা যায় আর কি। লোকটা ডুগি বাজায়, রঘ ঘটনাগুলো দেখতো। আসরে সাধারণ দর্শকের অভিজ্ঞতা, দর্শকদের সম্পর্কে ইহাদের অভিজ্ঞতা। দর্শকরা আনন্দের ট্যাগ খুলিয়া গায়িকাকে টিপ করিয়া যখন আধলা পয়সা ছোঁড়ে, কোনো দর্শকের পাগলামি কল্পনাকে ছাড়াইয়া যায়। এটা একটা ইয়েতে আছে, কি বলে তোমার, চীন দেশে আছে, ওটা জাঁ পল সার্ত্র লিখেছিল। একটা কুয়োর মধ্যে দুটো মানুষ, কোনো একটা অপরাধী মানুষের মূর্তি আছে, তা কুয়োটা যখন দর্শন করতে যায় লোকে ওখানে থুতু ফেলে, ওর গায়ে একটা পিছল সালাইভার একটা বিরাট লেয়ার পড়েছে। এই যে দুটো লোক অপরাধী বা কিছু, তাদের প্রতীকাত্মক দুটো মূর্তি রাখা রয়েছে কুয়োর ভেতর, লোকে থুতু ফেলে, এই যে পারফরমেটিভ বা একটা রিচুয়াল, এটারই একটা অন্য ভার্সান মনে করো যে নাচছে বা যাকে তুমি অটোগ্রাফ নিতে চাইছো। এইটা কিন্তু ওই লোকটা, যে ওই লোকগুলো গিয়ে থুতু ফেলছে, আসলে ওটা অটোগ্রাফই চাইছে বা দিচ্ছে বা কিছু এরকম। এই যে মানে সম্পর্ক মানে দাতা আর গ্রহীতার যে সম্পর্ক, আর পারফর্মার আর দর্শকের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে ওই পিশাচ তন্ত্রগুলো ভেতরে ভেতরে কাজ করে, যেটা তুমি বাইরে হয়তো খুব একটা পোলাইট ভাষ্য দিচ্ছ, তুমি খুব সুন্দরভাবে বিনীতভাবে যাচ্ছ, আবার তার মধ্যে ভীষণ আগ্রাসন আছে। সেটা অন্য সূত্রে সার্ত্র বলেছেন, এগুলো যেহেতু প্রাচীন কোনো সভ্যতায় এগুলো আছে, সেই ব্যাপারটা মানে সার্ত্র বোধহয় ওই মার্লপন্থীর ওপর লেখাটা এই এক্সাম্পলসটা দিয়েছিলেন। কি ভয়ঙ্কর যে শুধু পাথরের দুটো মূর্তির গায়ে থুতু ফেলতে হবে, সেটাই তোমার কাজ আর কি। হ্যাঁ, সে হচ্ছে পারফর্মার, সে নীরব নিষ্ক্রিয় পারফর্মার, আর তোমার কাজ হচ্ছে তাকে বাহবা দেওয়া বা ছুট দেওয়ার মতো হচ্ছে তুমি ওখানে গিয়ে থুতু ফেলবে আর কি। হ্যাঁ, এই আসরের মধ্যে তাহার এক অদ্ভুত অভিজ্ঞতা প্রতিবারই হইয়া থাকে। আসরে সাধারণ দর্শকের অভিজ্ঞতা, দর্শকদের সম্পর্কে ইহাদের অভিজ্ঞতা। দর্শকরা আনন্দের ট্যাগ খুলিয়া
গায়িকাকে টিপ করিয়া যখন আধলা পয়সা ছড়ে, এই যে গায়িকাকে টিপ করিয়া ছুটছে, এটা দুটো জিনিস, যে আমি দিচ্ছি এবং আমি দিয়ে চেষ্টা করব তোমার স্তনে বা জনিদ্বারে যদি এটা টিপ করে মারতে পারি সেটা আমার ডবল সাকসেস আর কি। হ্যাঁ, সেটা কিন্তু ওটা গিফটটা একটা মানে তীক্ষ্ণ একটা ট্র্যাজেক্টরির মতো, যেন গিফট যখন ঘাতকের মতো কাজ করছে। ওই আধলা সেরকম বেটাটকা লেগে গেলে সে মরেও যেতে পারে, কিন্তু ওই টিপ করেই তাকে ছুটছে আর কি। হ্যাঁ, দর্শকরা আনন্দে ট্যাগ খুলিয়া গায়িকাকে টিপ করিয়া যখন আধলা পয়সা ছোঁড়ে, কোনো কোনো দর্শকের পাগলামি কল্পনাকে ছাড়াইয়া যায়। এইটা কমল কুমার দেখেছেন এবং এই স্টেটমেন্টটা, কোনো কোনো দর্শকের পাগলামি কল্পনাকে ছাড়াইয়া যায়, মানে এরও ফেনোমেনোলজিক্যাল ডিমেনশনটা কি সাংঘাতিক। যে আমরা ধরো অনেকে বই পড়ি, অনেকে অনেক কিছু করি, কিন্তু কেউ কেউ একটা এক্সট্রা অবসেসড একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তারা খুব একটা মেটাফিজিক্যাল এক্সট্রা স্পেসে চলে যায়, হ্যাঁ, সুপ্রা স্পেসে চলে যায়। তাদের অবসেশন, তাদের বই পড়া বা যে কোনো একটা কাজে তারা একটা ভায়োলেন্ট নেশাগ্রস্ত উৎকটবাদী হয়ে ওঠে আর কি। হ্যাঁ, সেই কোনো কোনো দর্শকের অবসেশন, এর শ্যামলের একটা অসাধারণ গল্প পড়ছিলাম, ওই কি ওই গল্পটার মধ্যে একজন সেতারিস্ট, খুব সেতার বাজায়, তাকে একজন দর্শক দূর থেকে দেখছিল। তারপর রাতে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর তাকে বললো, আপনি চলুন আমার বাড়িতে চলুন, একটু চা টা খাবেন। তখন বোধহয় সেই সেতারিস্ট তখনও অত বড় নাম হয়নি, সে এরকম দর্শকের প্ররোচনায় বললো আমার গাড়ি আছে চলুন, বললো না না। তারপর গেল ওর বাড়িতে। ওকে তখন লোকটা আসলে হত্যা করতে চেয়েছিল, যে এত সুন্দর লাগে তার সেতার, এবং নিজে যেহেতু বাজাতে পারে না কিন্তু ভীষণ সে রসিক, সেটা আত্মসাৎ করার জন্য সে ওই লোকগুলোকে ধরে এনে যেন হত্যা করে আর কি। অনেকটা সেই আমাদের হিচককের ওই গল্পটার মতো, মানে সাইকোর মতো, যে মা মারা যাওয়ার পরও মাকে ফিক্স করে রেখেছে এবং যারাই আসে, যে মহিলারা তাদের ওই হোটেলে আশ্রয় দেয় কিন্তু তাকে মার্ডার করে দেয়। এই যে অদ্ভুত, মানে হত্যার সঙ্গে সঞ্চয়ের সম্পর্ক, বোধহয় গুপ্তধন গল্পটাও আমার মনে নেই, আর রবীন্দ্রনাথও এই ধরনের লিখেছিলেন, যাতে ওই জিনিসটা যেটা বলে না যে সঙ্গীত বা তার সিক্রেটটা ওস্তাদের সঙ্গে তার কবরে চলে যাবে, ওই যে কবরে চলে যাওয়া, ওই সিক্রেটটাকে সিক্রেট রাখা, এই জন্য ওই লোকটাকে, ওই সেতারিস্টটাকে, ওই সবচেয়ে সমজদার যে দর্শক, সে সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্সগুলো বোঝে, এবং যে বাজাচ্ছে সে দূর থেকে দেখে বুঝতে পারছে এত অডিয়েন্সের মধ্যে, এত দর্শকের মধ্যে এই লোকটাই কিন্তু সত্যিকারের বোদ্ধা। এবং যেখানে আমার হাত স্লিপ করে যাচ্ছে, মানে আমি স্খলিত হয়ে যাচ্ছি সঙ্গীতের কোনো না কোনো সূক্ষ্ম জায়গায় গিয়ে, সেটাও সে চিহ্নিত করতে পারছে, এবং তার এই দুজনের মধ্যে একটা র্যাপও তৈরি হচ্ছে। অন্য দর্শকরা সেটা নাগালও পাচ্ছে না, জানতেও পারছে না যে এর মধ্যে দুটো লোকের মধ্যে একটা শর্ট সার্কিট হচ্ছে ক্রমাগত আর কি। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এইটা আসরে সাধারণ দর্শকের অভিজ্ঞতা, দর্শকদের সম্পর্কে ইহাদের অভিজ্ঞতা, দর্শকরা আনন্দে ট্যাঁক খুলিয়া গায়িকাকে টিপ করিয়া যখন আধলা পয়সা ছড়ে, কোনো কোনো দর্শকের পাগলামি কল্পনাকে ছাড়াইয়া যায়। এরা হচ্ছে মানে সাইকো এই দর্শকরা। রঘর এই দিকে খেয়াল নাই, সে সব সময় লক্ষ্য করে অন্য দূর গ্রামের লোক আসিয়াছে কিনা। আমি নিজে পার্সোনালি রঘর মতো, যখন আমি ফেসবুক ইত্যাদি করি, আমি দেখি যে মাঝে মাঝে প্রোফাইলে গিয়ে দেখি কটা লোক আনফ্রেন্ড করলো, হ্যাঁ, ফলোয়ার বাড়লো কিনা। এটা ফ্র্যাঙ্কলি বলছি, এগুলো মানুষ কিন্তু ভেতরে ভেতরে এগুলো প্র্যাকটিস করে, দেখে তার আসক্তি বলো, তার একটা ক্যালকুলেশন বলো, তার প্রোগ্রাম বলো, সব কিছু মিলিয়ে এই রঘও কিন্তু মেইন স্ট্রিম দর্শক সম্পর্কে ইন্টারেস্টেড নয়, রিমোট, হ্যাঁ, মোস্ট রিমোট যে দর্শক তার সম্পর্কে ইন্টারেস্টেড, যে কত দূর থেকে কে এলো আর কি। হ্যাঁ, কিছু তো মেইন স্ট্রিম দর্শক থাকে, তাদের দেখে দেখে লোকের চোখ পচে যায়। রঘর এই দিকে খেয়াল নাই, সে সব সময় লক্ষ্য করে অন্য দূর গ্রামের লোক আসিয়াছে কিনা। কোনো লোক ধানের ঠেকা লইয়া গান শুনিতে আসিয়াছে, কোনো লোক শিশি হাতে শুনিতে আসিয়াছে। আসলে বউ হয়তো পাঠিয়েছে যে যাও সর্ষের তেলটা নিয়ে এসো ওই মুদিখানা থেকে। সে যেতে যেতে কেউ হয়তো বলেছে আরে ওখানে হচ্ছে মুজরো, আঙুরি এসছে, আঙুরিওয়ালা, ও সঙ্গে সঙ্গে ওখানে চলে গেছে। আর বাড়িতে বউ হয়তো তোমার কড়া নিয়ে বসে আছে, শুকনো কড়া নিয়ে রান্না করবে, তারপর কিছু ভাজবে, তখন ওর ছেলেরা খাবে, ওর আর খেয়াল নেই। যেহেতু গানের মজলিসের যে নেশারি আর কি, হ্যাঁ, যে সমজদার, তার সংসারের বিয়ন্ড সে চলে যায়। তো কোনো লোক ধানের ঠেকা লইয়া গান শুনিতে আসিয়াছে, মানে সে কাজের পথে এখানে ঢুকে গেছে। কোনো লোক শিশি হাতে শুনিতে আসিয়াছে, কবে একজন
লোক মরা ফেলিয়া গান শুনিতে আসিয়াছিল। মরা ফেলিয়া গান শুনিতে আসিয়াছিল মানে সে হয়তো এ কি সাংঘাতিক ব্যাপার যে তুমি বাড়িতে আগুন লেগেছে, সে আগুন নেভাবার জন্য দমকল থেমে গিয়ে এখানে গান শুনতে বসে গেছে। এরকম মানে মানুষকে ভুলিয়ে দেয়, তার কর্তব্য ভুলিয়ে দেয়। আর্ট এমন একটা জিনিস, হ্যাঁ, তার যে আকর্ষণ। কবে একজন লোক মরা ফেলিয়া গান শুনিতে আসিয়াছিল, এই অভিজ্ঞতা লইয়া সে নিশ্চয়ই কিছু ভাবে। মানে তার ভাবার কথা নয়, কিন্তু মেঠো ফিলোজফার হয় না, মেঠো দার্শনিক, সে এত গভীর তার বিবেচনা বোধ এবং সে এত বড় অবজারভার, সে ফেনোমেনোলজিস্ট। এই অভিজ্ঞতা লইয়া সে নিশ্চয়ই কিছু ভাবে। ইহা ব্যতীত তাহার ভূতে বিশ্বাস ছিল। ভূতে কে না বিশ্বাস করে? যার রসিকতা আছে, ওই আমাদের ওই কি যেন রায়, আরে মৌমাছি তন্ত্র লিখেছিল, ওরা ওরকম দু চারটে আকার লোক ছাড়া সবাই ভূতে বিশ্বাস করে। ভূতে মানে আমি বলছি না শীর্ষেন্দু, একজন আমায় বলেছিল শীর্ষেন্দুর, আমার ছাত্র বলেছিল যে শীর্ষেন্দু ভূত নিয়ে, আমি বললাম দূর, ও কিছু জানে না, ও বিজ্ঞানের জানে না। ভূতে বিশ্বাস, এই ভূত হচ্ছে মেটাফিজিক্যাল গোস্ট আর কি। হ্যাঁ, ইহা ব্যতীত তাহার ভূতে বিশ্বাস ছিল। সে মাঝে মাঝে এই সকল আঙুরিকে বলিত, রুকনি গাঁয়ের বিহারি দেখলাম গান শুনছে হে। মানে ও কবে পটল তুলেছে, মালটা এসেছে তবু, হ্যাঁ, মোড়ে ভূত হয়ে হেজে গিয়ে তারপরে এই দেখছে, ও বলছে যে ও দেখছে যে আরো দূরে কে কে বসে আছে, তখন দেখছে সে মাঝে মাঝে এ সকল আঙুরিকে বলিত, রুকনি গাঁয়ের বিহারি দেখলাম গান শুনছে হে। আর একদিন বলিয়াছিল, তখনও এক পো রাত বাঁকি, বুঝলে, ভাঙা আসরে দেখি মাথায় পিঁড়ি দিয়া সে শুয়া ঘুমাচ্ছে বটে। আমি তাকে ঠাউর করলাম হে, একটা লালটিনের আলোতে বললাম, কি হে দিরাহির কৈলাস, ঘরকে যাবে না? কৈলাস ডাগর জোরে বলল, ঘরকেই তো আছি। তারপর হাটে শুনলাম 2 হাট আগে কৈলাস পলাইয়াছে ভিনগাঁ বলে দীর্ঘশ্বাস ত্যাগ করেছিল। ভিনগাঁ মানে হয়েছে পগার পার, পটল তুলেছে, মানে ওই কি বলে লোকোত্তর জীবনে চলে গেছে আর কি।